আসসালামু আলাইকুম। ১১ বছর আগে মারা যাওয়া বড় মেয়ের আত্মাকে ছোট মেয়ের মধ্যে আনার জন্য কালো জাদু করতে শুরু করে এক বাবা, যে ব্যাপারে কোনো রকম ধারণা ছিল না মেয়েটির মায়ের। আর যতক্ষণে সে এই ব্যাপারে জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। যেই কাল্টের লোকেদের সাথে মিলে তার হাজব্যান্ড এই কালো জাদু করেছিল, তাদের উদ্দেশ্য ছিল আরও বেশি ভয়ানক। এখন এই অসহায় মা কিভাবে নিজের মেয়েকে বাঁচানোর জন্য একটা গোটা কাল্টের সাথে লড়া করবে, যাদের অধিকাংশ মানুষই আসলে মানুষ নয়, বরং আত্মা? জানতে হলে দেখতে হবে বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি আজকের এই মুভিটি, যার নাম হোম ফর রেন্ট। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা জুন নামক একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা তার ফ্ল্যাটের বেহাল অবস্থার কথা জানতে পেরে সেটা দেখতে যাচ্ছিল। যাওয়ার সময় এজেন্ট হিউম তাকে বলে যে তার এই ফ্ল্যাটের অবস্থা দেখে সে নিজেই অবাক হয়ে গিয়েছিল। চাকরি জীবনের এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত এমন কোনো ঘটনার সম্মুখীন সে হয়নি। জুনি তার সাথে ফ্ল্যাটে গিয়েই অবাক হয়ে যায়, কেননা ফ্ল্যাটের অবস্থা বেগতিক ছিল। জানালার কাচ ভাঙ্গা, সেই সাথে টিভি, সোফা কোনো কিছুই ঠিক নেই। কার্পেটেও প্রচণ্ড দুর্গন্ধ। পুরনো ভাড়াটিয়ার রাইকে নামার আগে এমনটি করে গিয়েছে। এই ফ্ল্যাটের ভাড়া টাকা দিয়েই জুনি তার উপরে থাকা ঋণের বোঝা শোধ করছিল। এমনকি এটা আবারও ফুললি ফার্নিশড করার মতো টাকাও এখন তার হাতে নেই। এর উপর আবার বারবার ইন্টারভিউ দেওয়ার পরও সে এখনও পর্যন্ত চাকরি পায়নি, যে কারণে সে অনেকটা চিন্তিত হয়ে পড়ে। তখন ওই এজেন্ট হিউন বলে যে সে চাইলে হালকা পাতলা মেরামত করে এই বালিতে শিফট হয়ে যেতে পারে, কেননা তার কাছে অলরেডি কিছু কাস্টমাররা আছে যারা কিনা জুনি এখন যেখানে থাকে, অর্থাৎ তার হাজব্যান্ডের বাড়ির ওই লোকেশনে বাড়ি নিতে চায়। তাই জুনি যদি তার হাজব্যান্ড এবং সন্তানের সাথে এখানে শিফট হয়ে যায়, তাহলে ওই বাড়িটি খুব উচ্চ দামে ভাড়া দিতে পারবে। এর ফলে জুনির লাভ হবে। তখন জুনি বলে সে এই ব্যাপারে তার হাজব্যান্ডের সাথে অলরেডি কথা বলেছে। তার হাজব্যান্ড লিচুন কিছুতেই ওই বাড়িটি ছেড়ে আসতে চায় না। আর যেহেতু এটা তার হাজব্যান্ডের বাড়ি, তাই সে কোনোভাবে তাকে ক্রেশারও দিতে চায় না। তবু এখন যেহেতু জুনির কাছে আর কোনো পথ ছিল না, তাই সে ঠিক করে যে সে লিচুনের সাথে আরেকবার কথা বলবে। এখন এরপর আমরা লিচুনের বাড়ি দেখতে পাই, যেখানে পরদিন সকালে জুনি তার স্বামী সন্তানের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল। সেখানে তার ছোট্ট মেয়ে মিলি আসে এবং মাকে বলে ব্রেকফাস্টে তাকে ৩টা ডিম দিতে। সে অনেক লম্বা হতে যায়, সে এতটাই লম্বা হতে যায় যাতে করে তারা স্পর্শ করতে পারে। এখন মেয়েকে ভুলিয়ে ভালিয়ে জুনি খাবার খেতে বসিয়ে দেয় এবং নিজে চলে যায় লিচুনের সাথে কথা বলতে। সে শেষবারের মতো লিচুনকে রিকোয়েস্ট করে। লিচুন তবু রাজি হচ্ছিল না। জুনি বলে তাকে এইটুকু সাহায্য করার জন্য সে চাকরি পাওয়ার পর যদি বেতন থেকে ঠিকঠাকভাবে লোনের টাকা শোধ দিতে পারে, তারা আবারও তাদের বাড়িতে ফিরে আসবে। আপাতত লিচুন যেন অন্ততপক্ষে নতুন ভাড়াটিয়ার সাথে একবার দেখা করে। হতে পারে দেখা হলে তার মন বদলে যাবে। লিচুন এখানে চুপ করে থাকে। এখন পরদিন নতুন ভাড়াটিয়াদের এই বাড়ি দেখতে আসার কথা ছিল, তবে ওই সময় জুনি চাকরির ইন্টারভিউতে ফেসে গিয়েছিল, যে কারণে সে লিচুনকে কল করে এবং তাকে রিকোয়েস্ট করে আজকের মতো ভাড়াটিয়াকে একটু বাড়িটি দেখিয়ে দেওয়ার জন্য। লিচুন তাকে আবারও মনে করিয়ে দেয় যে এই বাড়ি সে ভাড়া দিবে না। তখন জুনি বলে সে অন্ততপক্ষে ভাড়াটিয়াদেরকে বাড়িটা যেন দেখায়, আর এরপর লিচুনের মন যদি না মানে তাহলে জুনি নিজেই নিষেধ করে দিবে। এখন ইন্টারভিউ শেষ করে এবং মিলিকে স্কুল থেকে পিক করে জুনি বাড়িতে ফেরে। সেখানে গিয়ে সে দেখতে পায় ভাড়াটিয়ারা উপরে কথা বলছে। সে যখন সিঁড়ি দিয়ে উঠছিল, তখন সে শুনতে পায় একজন মহিলা লিচুনকে বলছিল যে তারা যদি এখানে থাকতে শুরু করে তাহলে তাদের আরও কথা হবে। জুনি দেখতে পায় লিচুনের সাথে এই বাড়ি দেখতে আসা ভাড়াটিয়া কথা বলছে। তখনই সেখানে হাই সহি নামের এক মেয়েকে নিয়ে আসে। সহি এবং তার মা রাত্রেই মূলত এই বাড়িটি ভাড়া নেওয়ার জন্য এসেছিল। এখানে সহি তাকে জিজ্ঞাসা করে যে তারা কবে থেকে এই বাড়িতে থাকতে পারবে, যার উত্তরে জুনি কিভাবে তাদেরকে নিষেধ করবে এটাই বুঝতে পারছিল না। তখনই লিচুন বলে ওঠে আগামী মাস থেকেই তারা এখানে উঠতে পারে। যা শুনে জুনি তো একেবারে হতবাক হয়ে যায়। যে মানুষ আধা ঘন্টা আগ পর্যন্ত এই বাড়ি কাউকেই ভাড়া দিতে চাইছিল না, সে হঠাৎ কিভাবে রাজি হয়ে গেল। এমনিতেই লিচুন রাজি হওয়াতে জুনি অনেকটা খুশি হয়েছিল, তাই সে খুব একটা কথা বাড়ায় না। দেখতে দেখতে ১ মাস চলে যায় এবং সময় এসে গিয়েছিল তাদের বাসা ট্রান্সফারের। সবকিছু নিয়ে তারা স্টোররুমে যে জিনিসগুলো রেখেছিল সেগুলোতে তালা দিয়ে বেরিয়ে পড়ে। পথে জুনির দেখা হয় তাদের প্রতিবেশী মিসেস কিমের সাথে। জুনি তাকে বলে তার বাড়ির দিকে বিশেষভাবে খেয়াল রাখতে এবং সব খবরাখবর তাকে দিতে। আর এরপর লেটার বক্সটা নিয়ে তারা ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দেয়। বাসা ট্রান্সফারের কিছুদিন পরেই ছিল মিলির জন্মদিন। এবার মিলির বয়স ৭ বছরে পড়ল।
কেক কাটার সময় তার মা তাকে গিফট দেয়, তবে গিফটের প্যাকেট খুলে মিলি একদমই খুশি হয় না। সে গুগলের একটা বিশেষ পুতুল দেখিয়ে বলে সে এই পুতুলটি চেয়েছিল, ব্লু প্রিন্সেস ড্রেস পরা এবং পার্পল হেয়ারের। তবে তার মা জুনি জানায় যে এমন পুতুল আর তারা বিক্রি করে না, তবু মিলি কিছুতেই মানতে চায় না। ওই দিন রাতে ঘুম ভেঙে গেলে জুনি দেখতে পায় ড্রয়িং রুমে বসে লিচুন একটা লাল কালারের ছোট্ট বই পড়ছে। জুনি এটা তার হাতে ওই বাড়িতে থাকতে দেখেছিল। যেটা জিজ্ঞাসা করলে লিচুন জানায় এটা তাকে রাত্রি দিয়েছে, খুব একটা ভালো বই না, সে এটা ফেলে দিবে। কথা বলে লিচুন সেটা তার ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখে। লিচুনের মধ্যে তারা এখানে এসে ঠিকই করেছে, কেননা এবার বাসা থেকে মিলির স্কুল কাছে, তাকে এখন আর বেশি সকালে ওঠা লাগে না। যে ব্যাপারটা শুনে জুনি খুশি হয়ে যায় যে লিচুন মিলিকে এত ভালোবাসে। ওই সময় জুনি লক্ষ্য করে লিচুনের বুকে একটা নতুন ট্যাটু, যেটা সে এর আগে দেখেনি।